জিনিসটা চোর। আমি প্রিন্সেস জনিং এর সঙ্গে কথা বলতে এসেছি। তাকে যে লিংলং নামের তার এক দাসী নদীতে ফেলে দিয়েছিল সেই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে চাই। জনিং তখন বলে ঠিক আছে, আপনার নৌকাটা ঘুরিয়ে আনুন, আমি আপনার সঙ্গে কথা বলছি। তো দুজনের নৌকা মুখোমুখি ছিল। জনিংকে তখন যুবরাজ জিজ্ঞেস করে আপনার প্রিয় পছন্দের খাবার কি। তখন খুব ভালোভাবেই উত্তর দেয় জনিং। তারপরে জিজ্ঞেস করে আপনি কি পড়তে বেশি পছন্দ করেন, কোন রং বেশি পছন্দ, অবসর সময় কি করতে ভালোবাসেন। জনিং বলে আমি ফুল কালেক্ট করতে ভালোবাসি, ফুল দিয়ে সুগন্ধি তৈরি করতে ভালোবাসি। কিন্তু এইসব কথার সঙ্গে ওই কেসে কি সম্পর্ক এটাই তো বুঝতে পারছি না। এগুলো তো আমার পার্সোনাল ম্যাটার, এগুলো দিয়ে কি উপকার হবে। তখন যুবরাজ বলে আসলে এগুলো লাগবে তো, আপনার দাসী, সে আপনার সমস্ত কিছুই জানতো, সো পার্সোনাল কিছু ব্যাপার আমাদেরও জানা উচিত, সেজন্যই জিজ্ঞেস করেছি। জনিং তখন হুট করে একটা গন্ধ পায়, আর আবারও সেই গন্ধটাই ওর নাকে এসেছে, সেই যে তাগারা ইনসেন্সের গন্ধ। ও তখন বলে আমি আপনার সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই, আপনি বরং আমার নৌকায় আসতে পারেন। এই কথা শুনে যুবরাজ তো খুব দ্রুত করেই ওর নৌকায় আসে, তবে ওর মাথায়ও টুপি পরে এসেছিল। এতে জনিং বলে আপনি এভাবে কেন এসেছেন। ও তখন বলে আসলে আমার মুখটা কেটে গিয়েছে এজন্য। জনিং তখন এখানে একটা ধূপের ব্যবস্থা করেছিল, এই ধূপে প্রিন্স অনেকটাই দুর্বল হয়ে পড়তে শুরু করে, কিছুক্ষণের ভিতরে অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা। আর এই সুযোগে জনিং ভেবেছিল যে এই লোকের মুখ দেখে ফেলবে, কিন্তু না, প্রিন্স অজ্ঞান তো হয় না, উল্টো জনিং এর হাত ধরে ফেলে আর বলে যে আমি আসলে অজ্ঞান হইনি, কিন্তু আপনি কি ধূপের ব্যবস্থা করেছিলেন, আপনি আসলে দেখতে চান আমি কে, তাই না। জনিং তখন একটা পাউডার ছুড়ে দেয়, কিন্তু সাথে সাথেই যুবরাজ ওখান থেকে চোখের পলকে পালিয়ে চলে আসে। তিয়ানকে এসে জানায় ইস, আরেকটুর জন্য হলে তো আমি প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। তিয়ান তখন বলে আমি আগেই বলেছিলাম ও মহিলা কত নিষ্ঠুর, আপনি দেখেছেন, আপনাকে মেরেই ফেলতে যাচ্ছিল। যুবরাজ তখন হেসে বলে আমাকে মেরে ফেলতে গেলে সে তো আমার দিকে বিষ ছুটতো, কিন্তু সে সামান্য একটা পাউডার ছুঁড়েছে, যাতে আমার কিছুই হয়নি। এই যে পাউডারটা ছুঁড়েছে জনিং, এই জিনিসটা ওর ভালো লেগেছে, ওর দিকে বিষ ছুঁড়লে মনে হয় ওর খারাপ লাগতো। এদিকে জনিং চিন্তায় আছে কেউ ওই ছেলে, কেউ ওই লোকটা। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পায় ও প্রায় ক্যাপিটালে পৌঁছে গিয়েছিল, আর যুবরাজও তো এতকাল বাড়ির বাহিরে আছে, সেও অবশেষে রাজ্যে ফিরছে। যাই হোক, তখন আমরা একটা লোককে দেখতে পাই যে লোকের ঘোড়াটা পাগল হয়ে গিয়েছিল, পাগলা ঘোড়ার মতো খেপে চলছিল সামনের দিকে। তখন জনিং এর যে সেক্রেটারি ছিল সেই সেক্রেটারি ওই ঘোড়াটিকে থামায়, পরে ওই লোকটা উপর থেকে পড়ে যায়। জনিং নিচে নেমে আসে আর বলে কে তুমি, কেন আমাকে মারতে চেয়েছিলে, তাছাড়া এখানে একজন গভর্নরও চলে আসে। ওই লোকগুলো তখন অস্বীকার করে বলে যে আসলে ওদের ঘোড়ার কি হয়েছে জানে না, ওরা ঘোড়াটা এরকম পাগলের মতো ছুটছিল। জনিং বলে তোমাদের ঘোড়ায় কেউ একটা এরকম একটা পাউডার দিয়েছে যাতে ঘোড়াটা এরকম ক্রেজি আচরণ করছিল, কিন্তু এটা নিশ্চয়ই এরকম কেউ দিয়েছে যে আমার ক্ষতি চাই। কিন্তু ওখানকার সবাই অস্বীকার করে আর বলে তারা কেউই জানে না এই ঘোড়ায় পাউডার কে দিয়েছে। জনিং তখন এখানে এক গামলা পানি নিয়ে আসতে বলে, এরপরে এখানে থাকা সমস্ত লোকগুলোর হাত এখানে ধুতে বলে, কিন্তু দুইজন ধুতে চাচ্ছিল না। একজন ধোয়ার পরে দেখা যায় তার আঙুলগুলো লাল হয়ে গিয়েছে, অর্থাৎ এই পাউডারে তারই হাত ছিল। তখন আরেকজন ছেলে বলে যে আমার ভাইও, ও কিছু করেনি। সেই লোকটাও বলে যে আমি কিছু করিনি। এরপরে আরেকজন লোককে ধরা হয়, তার হাতেও এরকম একটা রং ছিল। জনিং তখন বলে তোমরা নিশ্চয়ই আমাকে মারতে চেয়েছিলে। ওরা তখন বলে আমরা কিছুই জানি না। ঠিক তখনই এখানে প্রিন্স এগিয়ে আসে, মানে যুবরাজ, এসে বলে অজ্ঞতা প্রমাণ করে না যে তোমরা নির্দোষ নও। আর এই কথা জনিং আর প্রিন্স দুজনে একসাথে বলে উঠেছিল। এই প্রিন্সকে দেখে সবাই তো তখন কুর্নিশ করতে শুরু করে, আর জনিংও এই যুবরাজকে প্রথম দেখছে, কিন্তু যুবরাজের গায়ে আজকে সেই গন্ধটাও পাচ্ছে না, এজন্য বুঝতে পারছে না যে যুবরাজের সঙ্গে ওর আগেও দেখা হয়েছে। যাই হোক, এই লোকটি তখন যুবরাজকে বলে আপনি আমাকে মাফ করে দিন, আসলে ঘোড়াটা পাগল হয়ে গিয়েছিল, আমি জানি না এর ভিতরে প্রিন্সেস ছিল। জনিং তখন বলে তুমি মিথ্যা বলছো, বলো তোমাদের পিছনে মাস্টার মাইন্ডকে, কে তোমাদের পাঠিয়েছে। ওই লোকটি তখন স্বীকার করে আর বলে আপনার সৎমাই আমাদেরকে পাঠিয়েছে, শাওজিন। এরপরে যুবরাজ তার লোকদের আদেশ দেয় বলে এই লোকটিকে ধরে নিয়ে যেতে। এদিকে মনটা খারাপ হয়ে গিয়েছিল জনিং এর। জনিং বলে আমি তো আমার সৎমায়ের কথা ভুলেই গিয়েছিলাম, তার মনে হয় সুখে থাকতে ভূতে গেলাচ্ছে, যাই আমি তারপরে তাকে দেখছি, সে আসলেই অনেকদিন বেশি ভালো থেকেছে তো এজন্য সহ্য হচ্ছে না, আবার আমাকে মেরে ফেলতে চাইছে। যাই হোক, এরপরে ও যুবরাজকে ধন্যবাদ জানায়। যুবরাজ তখন ওর হাতে হাত রেখে হাতটা তুলে দেয় আর বলে ধন্যবাদের দরকার নেই,
আমি এই প্রথম আপনার সঙ্গে দেখা হলো। আপনাকে আমি আমার ম্যানশনে আহ্বান করছি। আমার পূর্বের ম্যানশনে আপনি একদিন অবশ্যই সময় করে চলে আসবেন। সেদিন না হয় বিস্তারিত আপনার সঙ্গে কথা বলা যায়। জয়নিং তখন বলে আমি অবশ্যই যাব সেখানে। ও প্রমিস করে চলে আসে। ওর দাসীরা তখন বলে ক্রাউন প্রিন্স কেমন দেখেছেন? আপনাকে কেমন টাচ করলো? আপনার হাতটা উপরে তুলে দিল, কিন্তু কেন? জয়নিং তখন বলে আমি ক্রাউন প্রিন্সকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি সেই লোকটাকে নিয়ে যার গায়ে সবসময় একটা গন্ধ আমি পেতাম। ওই লোকটি কে? তাকে কি এই ক্যাপিটালে আমি খুঁজে পাবো? এরপরে জয়নিং চলে আসে ওর বাবার ম্যানশনে। ওর বাবা এখানে নেই, কিন্তু এখানে ওর চাচা, তারপরে ওর সৎ মা, সৎ বোন সবাই আছে। এই হলো ওর সৎ বোন সেন ইয়ংরু। এটা হলো ওর সৎ মায়েরই মেয়ে। যাই হোক, এরপরে ও সোজা প্যালেসে প্রবেশ করে, কারণ ও এখনো পর্যন্ত ওর সৎমাকে এখানে দেখতে পেল না। ওর সৎমা মানে হলো ওর বাবার কনকিউবাইন। যাই হোক, এরপরে যখন ওর সৎমাকে দেখে, এসেই প্রথমে ওর দাসীদের বলে একে ধরতে আর এখান থেকে বাইরে বের করে দিতে। তাছাড়া এখানে যত মেড সার্ভেন্ট আছে তাদের সবাইকে বের করে দিতে, কারণ তার এই মা তাকে মেরে ফেলতে চেয়েছে। সে চেয়েছে আমাকে মেরে ফেলে তারপরে তার মেয়েকে সর্বে সর্বা বানাতে, কিন্তু সে হয়তো জানেই না যে রাজা নিজে আমাকে এখানে ইনভাইট করে পাঠিয়েছে। আর তাছাড়া আমার বিয়ের কথাও চলছে, যে কোনো একটা প্রিন্সের প্রিন্সেস হব। আর তোমার সাহস কি করে হয় যে তুমি আমাকে মারতে চাও? তুমি আমার বাবাকে ফাঁসিয়েছিলে এখান থেকে অনেকগুলো বছর আগে। তুমি আমার বাবাকে মদ খাইয়ে তাকে অজ্ঞান করে তার সঙ্গে রাত্রি যাপন করে তারপরে ইয়ংরোজ জন্ম দিয়েছ। আমার মা সেই ঘটনা জানতে পেরে 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গিয়েছে, তবে মারা যাওয়ার আগে সে আমাকে জন্ম দিয়েছিল। তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ও সৎ মা তখন অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে তুমি কিন্তু জানো না আমারও কিন্তু ব্যাকআপ আছে। প্রিন্স কাং হলো আমার ব্যাকআপ। ও তখন বলে ও আচ্ছা তাই নাকি, প্রিন্স কাং আপনার ব্যাকআপ? ঠিক আছে, আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, দেখি আপনার প্রিন্স কাং আমার কি করে। এটা বলে ওকে সহ ওর সমস্ত মেয়েদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু আবার প্রিন্সের কান পর্যন্ত চলে এসেছে। প্রিন্স যতই দেখছে ততই অবাক হচ্ছে। যাই হোক, এরপরে প্রিন্সের সঙ্গে তার বাবার দেখা হয়, অর্থাৎ রাজার। দেখা হওয়ার সাথে সাথে রাজা নিজের গায়ের কোট খুলে সেটা প্রিন্সের গায়ে পরিয়ে দিয়ে বলে অনেক ঠান্ডা পড়ছে তো, তুমি এত অল্প কাপড় কেন পরেছো? আসলে রাজা তার এই ছেলেকে প্রচন্ড ভালোবাসতো, এবং এই ছেলে যে ছোট্ট থেকে অসুস্থ, সেজন্যই ছেলের প্রতি তার টানটা একটু বেশি। তবে যুবরাজ এখনো খুঁজে চলছে কে তার এই অসুস্থতার পিছনে দায়ী। পরদিন আমরা দেখতে পাই যে রাজার সঙ্গে দেখা করতে এসেছিল জনিং। জনিং এসে রাজাকে কুর্নিশ জানায়। এখানে রানীমা সহ রাজার আরো যেসব কনকিউবাইন আছে তারা সবাই উপস্থিত ছিল, আর সমস্ত রাজপুত্রগুলো উপস্থিত ছিল। কিছুক্ষণ পরে এখানে বিয়ান নামের একটি মেয়ে আছে যে একজন ডান্সার। সে ডান্স করে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। আর তারপরেই এখানে আসে ষষ্ঠ প্রিন্স, যার নাম প্রিন্স ইউ। তবে ওই ডান্সার এবং ষষ্ঠ প্রিন্সের গায়ের গন্ধ অনেকটা একরকম মনে হয়েছিল জনিং এর। যাই হোক, ষষ্ঠ প্রিন্স কিন্তু কথাবার্তায় ছিল খুবই পারদর্শী। সে জনিংকে ইমপ্রেস করার জন্য বলে আমি এই সমস্ত ক্যাপিটাল তোমাকে ঘুরিয়ে দেখাতে পারি। এখানে আরো যেসব কনকিউবাইনরা ছিল তারা সবাই চাচ্ছিল জনিংকে তাদের পুত্রবধূ বানাতে। জনিং তখন উঠে দাঁড়ায় আর রাজাকে বলে মহারাজ, আমি আপনার কাছে একটা আর্জি জানাতে চাই। সেটা হলো এটা আমার বিয়ে, তাই আমি বিয়ে তাকেই করব যাকে আমি ভালোবাসবো। আমাকে আপনি কিছু সময় দিন, আমি অন্তত প্রিন্সদের চিনি জানি। এরপর তাদের কাউকে যদি আমার অনেক ভালো লেগে যায় তাহলে আমি নিজে আপনাকে জানাবো। রাজা তখন বলে ও আচ্ছা, তার মানে তুমি নিজে প্রিন্সদেরকে চুজ করতে চাচ্ছ যে তুমি কাকে বিয়ে করবে। ও তখন বলে হ্যাঁ, আসলে আমি এটা চাচ্ছি কারণ আমি শুধুমাত্র পলিটিক্স বা অন্য কিছুর জন্য নয়, একটা মানুষের সঙ্গে সারা জীবন থাকতে চাই। তো রাজা ওকে সময় দেয়, ও বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। আসলে কোনো প্রিন্স সম্পর্কে ও তো সেইভাবে জানে না। তখন যুবরাজ ওর সামনে আসে আর বলে আপনি যেহেতু কোনো প্রিন্স সম্পর্কে জানেন না, আমি আমার ভাইদের সম্পর্কে আপনাকে বলতে পারি। ও তখন বলে অবশ্যই। যুবরাজ বলে আমরা 5 ভাই যারা বিয়ের উপযুক্ত। তো আমি আমার সেকেন্ড ব্রাদারের কথা বলছি। আমার সেকেন্ড ভাইয়ের নাম হলো প্রিন্স নিং। প্রিন্স নিং সবসময় কোর্ট এবং বিভিন্ন পলিটিক্স নিয়ে বিজি থাকতো, এবং সে সুন্দর ক্যালিগ্রাফিও করতে পারে। তাছাড়া সে খুবই মডারেট একটা মানুষ। 9 বছর আগেই তার প্রথম স্ত্রী মারা যায়, তারপরে সে কখনো আর বিয়ে করেনি। মানে সে খুব লয়াল একটা মানুষ। আপনি চাইলে কিন্তু তাকে কনসিডার করতেই পারেন। এরপরে আসে আমার পঞ্চম ভাই। পঞ্চম ভাইয়ের স্ত্রী ইয়ানচি 3 বছর আগে মারা গিয়েছে, এখনো পর্যন্ত সে মুভ অন করতে পারেনি। সেই ভাইও অনেক ভালো, আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন। পঞ্চম ভাইয়ের একই মায়ের পেটের আরেকটা ভাই আছে, সেটা হলো প্রিন্স লি। আপনি হয়তো প্রিন্স লিকে দেখেছেন। সে মার্শাল আর্ট বিদ্যায় অনেক বেশি পারদর্শী। তাছাড়া পলিটিক্সে তার তেমন একটা আগ্রহ নেই। চাইলে সে আপনাকে সারা জীবন ভালো রাখতে পারে। আর ষষ্ঠ ভাইকে তো আপনি দেখলেন, ষষ্ঠ ভাই একটু প্রেমিক টাইপ মানুষ। সে কবিতা গান এসব নিয়ে পড়ে থাকে। তবে এদের সবারই অনেক বেশি ব্যাকআপ আছে। যতজনের কথা
বলা হলো তাদের সবারই ফ্যামিলি ব্যাকআপ অনেক বেশি, মানে তাদের নিজস্ব আর্মিও আছে। এইসব শুনে জনিং বলে আপনি সবার কথা বললেন, কিন্তু কই আপনি আপনার কথা তো বললেন না। যুবরাজ তখন বলে আমার কথা, এই পৃথিবীতে আমি তো পুরো একা, মা নেই, শুধুমাত্র বাবা আছে। তাছাড়া রাজ্য থেকে বহুকাল অনেক দূরে ছিলাম, আর ছোটবেলা থেকেই প্রায় আমি অসুস্থ থাকি। আমি অনেক দুর্বল, কতদিন বেঁচে থাকবো এটাই তো জানি না, এজন্য আমার কথা আর কি বলবো। তবে জনিং যুবরাজের এই কথা শুনে মনে মনে ভাবে যে প্রত্যেকটা যুবরাজের পিছনে কেউ না কেউ ব্যাকআপ হিসেবে কাজ করছে, শুধুমাত্র ক্রাউন প্রিন্সের পিছনেই কোনো ব্যাকআপ নেই। অর্থাৎ ক্রাউন প্রিন্স একদম নিরপেক্ষভাবে সমস্ত কিছু বিচার করতে পারবে। সে যদি ওই ক্রিমিনাল রেকর্ডটা এখন ক্রাউন প্রিন্সের হাতে তুলে দেয়, তাহলে ক্রাউন প্রিন্স সত্যিকার অর্থেই বিচার করবে, কিন্তু বাকি প্রিন্সদের হাতে তুললে সেটা হবে না। ক্রাউন প্রিন্স তখন ওকে বলে আপনাকে কিন্তু বলেছিলাম আমার ম্যানশনে আসতে, সেটা মনে আছে তো? ও বলে অবশ্যই। এরপরে জনিং এর সঙ্গে দেখা করতে আসে প্রিন্স লি। প্রিন্স লি বলে তুমি সত্যি কি আমাকে চুজ করবে না? জনিং তখন বলে আমি যদি তোমার হাতে ক্রিমিনাল রেকর্ডটা তুলে দিই, তাহলে তুমি কি আমাকে কথা দিতে পারো যে তুমি তাদের সবাইকেই শাস্তি দিবে? যদি তোমার পরিবারের কেউ এই ক্রিমিনাল রেকর্ডসে তার নামটা লেখা থাকে, তাহলে তুমি কি দূরে সরে যাবে না, তাকে শাস্তি দিতে পারবে? আমার মনে হয় না তুমি সেটা পারবে, বলে ওখান থেকে চলে আসে। আজকে ও এসেছিল ওর নানুর বাড়িতে। এটাই হলো ওর নানু মিস্টার তাও, আর এটা হলো তাও ফ্যামিলি। ওর মামা মামি সবাই অনেক ভালো। ওর মামা তো বলছিল এসে শুনেছি তুমি তোমার সৎমাকে বের করে দিয়েছো, সে যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে তবে অবশ্যই আমাদেরকে আগে জানাবে। ওর নানাও বলে তুমি তো এখানে এসেছো মূলত একটা অ্যালায়েন্স করতে, তোমার বিয়ের জন্য কাউকে কি পছন্দ হয়েছে, কাউকে কি বিয়ে করতে চাও? ও তখন বলে বিয়ে বিষয়টা একটু বেশি কেয়ারের সঙ্গে নিতে হবে, যাকে তাকে তো বিয়ে করতে পারি না। তখন এখানে ষষ্ঠ প্রিন্স এসে হাজির হয়। ষষ্ঠ প্রিন্স কেন এখানে এসেছে ওরা অবাক হয়। ষষ্ঠ প্রিন্স মূলত একে ইমপ্রেস করতে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, তবে ও তো আর জানে না যে জনিং এসব জিনিসপত্র ভুলে যায় না। জনিং আসলে মানুষ যাচাই করে, ও আসলে যাচাই করে দেখতে চায় যে কে ওর বিয়ের জন্য উপযুক্ত। পরদিন আমরা দেখতে পাই যে ও এসেছিল যুবরাজের কটেজে। যুবরাজ যে ওকে দাওয়াত করেছিল সেই ম্যানশনে ফাইনালি ও এসেছে। যুবরাজ ওর এই আশায় তো অনেক খুশি হয়েছে। যুবরাজ বলে আপনি আপনার কথা রেখেছেন, আমি অনেক খুশি হয়েছি, ভিতরে আসুন। ওকে গার্ডেনের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু জনিং এর মনটা খারাপ ছিল। তাই ওর দাসীরা ওকে জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? এই গার্ডেন আপনার পছন্দ হয়নি? ও তখন বলে আমার মন খারাপ এর জন্য কারণ যুবরাজকে আমার বেশি ভালো মনে হচ্ছে। আমি সবসময় শয়তান মানুষদের সঙ্গে লড়াই করে এসেছি, সেজন্য শয়তান মানুষদের আশেপাশে থাকলে আমার কিছু ফিল হয় না। তবে বেশি ভালো মানুষের আশেপাশে থাকলে তাদের সঙ্গে কিরকম আচরণ করবো এটাই বুঝে উঠতে পারি না। এরপরেও যুবরাজের গার্ডেনে অনেক অনেক ফুল গাছ দেখতে পায়। ও যুবরাজকে জিজ্ঞেস করে এসব ফুল গাছ কালেক্ট করা কি আপনার হবি? মানে আমারও ফুল গাছ কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। যুবরাজ তখন অবাক হয়ে বলে সত্যি নাকি? আমারও আসলে ফুল গাছ কালেক্ট করতে ভীষণ ভালো লাগে, এজন্য আমি আমার গার্ডেনে কত কত ফুল গাছ লাগিয়েছি, এক এক জায়গা থেকে এসব ফুল গাছ আনিয়েছি। এই কথা শুনে তিয়ান একটু করে ওঠে, মানে ও আসলে সত্যিটা জানে যে এই ফুল গাছগুলো যুবরাজ আসলে কোথা থেকে নিয়ে এসেছে। গতকাল রাত্রের দৃশ্য দেখতে পাই, যেখানে যুবরাজ সবাইকে বলেছিল যে যেখান থেকে পারো সেখান থেকে ফুল গাছ এনে তার গার্ডেনটাকে এমন করে সাজাতে যাতে আগামীকাল যখন ওর সঙ্গে দেখা করতে জনিং আসে পুরো ইমপ্রেসড হয়ে যায়। কারণ ও যে জনিং এর কাছে একদিন শুনেছিল যে জনিং ফুল গাছ কালেক্ট করতে বেশি ভালোবাসে। তাছাড়া যুবরাজের একটা নিজস্ব গুণ ছিল, সেটা হলো ও অনেক সুন্দর চা বানাতে পারতো। চা বানানোটাই মূলত ওর শখ। তো ও অনেক সুন্দর একটা চা বানিয়ে জনিংকে খাওয়ায়। জনিং তো ভীষণ হ্যাপি হয়ে যায়। এটি ছিল একটা অ্যাপ্রিকট চা। জনিং বলে আমি এখানে আপনাকে একটা জিনিস দিতে এসেছি, বলে সেই ক্রিমিনাল রেকর্ডসটা তুলে দেয় যুবরাজের হাতে। যুবরাজ এটা দেখে অবাক হয়ে যায় আর বলে এটা তো একটা ক্রিমিনাল রেকর্ড। জনিং বলে হ্যাঁ, কিন্তু এটা আমি কাকে দিব বুঝে উঠতে পারছিলাম না, তবে আমার মনে হয়েছে এটার জন্য আপনি সব থেকে বেশি উপযুক্ত। যুবরাজ তখন বলে কিন্তু কেন মনে হলো? ও বলে কারণ আমার মনে হয়েছে আপনি অনেক কাইন্ড এবং দয়ালু একটা মানুষ, তাছাড়া আপনি নিরপেক্ষ বিচার করবেন। এই কথা শুনে যুবরাজ বলে কিন্তু আমাদের মাত্র 2 বার দেখা হয়েছে। জনিং তখন বলে আমার জন্য একবার দেখা হওয়াই যথেষ্ট, আমি একবারেই মানুষ চিনতে পারি। যুবরাজ তখন বলে ঠিক আছে, আমি আপনার মর্যাদা রাখবো, আপনি আমার হাতে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এরপরে রাত্রেবেলা তিয়ান এসে জিজ্ঞেস করে যুবরাজকে যে সে সত্যি আপনার হাতে এটা কেন তুলে দিল, তবে কি সে আপনাকে বিয়ে করতে চায়, সে আপনার প্রেমে পড়েছে?
এই কথা শুনে যুবরাজ বলে, বোকা ছেলে, সে আসলে অনেক বেশি বুদ্ধিমতী, সে আমার প্রেমেও পড়েনি, আবার সে বোকাও নয়। সে আসলে এটা আমার কাছে এজন্য দিয়েছে কারণ আমার অন্যান্য ভাইজনে বড় বড় ব্যাকআপ আছে, আর তারা সবাই জনিংকে এর জন্য বিয়ে করতে চায় যাতে জনিং এর বাবার আর্মির সমস্ত উত্তরাধিকার তারা হতে পারে। আর সে জন্য জনিং ভালো করেই বুঝতে পেরেছে এই ক্রিমিনাল রেকর্ডসটা যদি অন্য ভাইদের হাতে পড়ে তাহলে তারা কেউই নিরপেক্ষ বিচার করবে না, কারণ তাদেরও পরিবারের কারো না কারো নাম এই ক্রিমিনাল রেকর্ডসে আছে। একমাত্র সে আমার হাতে এর জন্য দিয়েছে যাতে আমি নিরপেক্ষ বিচার করি, কারণ আমার কোনো আপন মানুষ নেই, তাই আমার কোনো পিছু টান নেই। আর তখন তিয়ান বলে, আপনি কি জানেন আপনার ষষ্ঠ ভাই অনেকগুলো উপহার নিয়ে গিয়েছিল জনিং এর মামার বাড়িতে এবং সেখানে তাকে ইমপ্রেস করার চেষ্টাও করেছে। এই কথা শুনে ও বলে, আচ্ছা ঠিক আছে, আমার ষষ্ঠ ভাই তাই না, এখন সময় এসেছে তাকে তার জায়গাটা বোঝানোর। তুমি একটা কাজ করো, তুমি যাও আমার ষষ্ঠ ভাইকে আহ্বান করো এবং আগামীকাল আমার গার্ডেনে তাকে আসতে বলো। এর পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে আমরা প্রিন্স ইউকে দেখতে পাই, সে এসেছিল। এটা কিন্তু 6 নম্বর ভাই আর যুবরাজ হলো 7 নম্বর ভাই। যাই হোক, যুবরাজ বলে, আপনাকে এখানে বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি। আপনি কি দেখতে পাচ্ছেন আপনার পিছনে একজন মিউজিশিয়ান বসে একটা চিন বাজাচ্ছে? এই লোককে আমি খুঁজে পেয়েছি একটা ডান্সিং ক্লাবে, সেখান থেকে ওনাকে নিয়ে এসেছি কারণ ওনার চিন বাজানোর স্টাইল একদম আপনার মতো বড় ভাই, আপনি যেভাবে বাজান ঠিক ওরকম। এই কথা শুনে তখন প্রিন্স ইউ বলে, তুমি কিভাবে বুঝলে যে ওটা আমি ওকে শিখিয়েছি? এই কথা শুনে যুবরাজ বলে, হ্যাঁ, কারণ আমি আপনার চিন বাজানো বহুবার শুনেছি। তাছাড়া ওখানে বিয়ান নামের একজন ডান্সার আছে, এই হলো সেই বিয়ান ডান্সার, ওর নাম হলো বিয়ান। এই ছেলেটিকে আবার অনেক বেশি ভালোবাসে এই ষষ্ঠ প্রিন্স। আমি খুব ভালো করেই জানি বিয়ানের সঙ্গে আপনার সম্পর্ক আছে। বিয়ান আর আপনি একে অপরকে ভালোবাসেন, দুজন দুজনকে কথা দিয়েছেন বিয়ে করবেন, কিন্তু আপনি যেহেতু একজন যুবরাজ, আপনি চাইলেও একজন ডান্সারকে কখনোই বিয়ে করতে পারবেন না, কারণ রাজা কখনো একজন নর্তকীকে আপনার স্ত্রী হিসেবে মেনে নিবে। এই কথা শুনে ষষ্ঠ প্রিন্স বলে, তুমি কিসব ভুলভাল বকছো, তুমি না জেনে উল্টোপাল্টা কথা বলবে না। যুবরাজ তখন বলে, আমি সবই জানি, আপনি আসলে জনিংকে বিয়ে করতে চাইছেন বা ওকে ইমপ্রেস করতে চাইছেন এজন্য, কজ আপনি চান ওকে বিয়ে করার পরে ওকে যেভাবেই হোক মেরে ফেলে দিতে, আর মেরে ফেলার পরে একজন প্রিন্স যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে পারে, সে যদি একজন নর্তকী হয় তাও। এজন্য আপনাকে প্রথমে বাবার মান রাখতে একটা নোবেল ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে হবে, সেজন্য আপনি জনিংকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আপনার ইন্টেনশন হলো জনিংকে বিয়ে করার পরে তাকে মেরে ফেলা। ষষ্ঠ প্রিন্স তখন বলে, তুমি কি আবল তাবল বকছো, আন্দাজে না জেনে শুনে এসব কথা বলবে না। তাছাড়া বিয়ানকে আমি ভালোবাসি না, এসব কথার কোনো ভিত্তি নেই, এসব কথার কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া তুমি কোনো কথা বলবে না। জনিংকে আমি জেনুইন ভালোবেসে ফেলেছি। যুবরাজ তখন বলে, আচ্ছা তাই নাকি, কিন্তু আমার তো সেটা মনে হয় না, আমার মনে হয় ওই নর্তকীকে বিয়ে করার জন্য জনিংকে কাজে লাগাতে চাইছে, না হলে ওই নর্তকী আপনাকে যে জেট পেন্ডেন্টটা দিয়েছে সেটা সবসময় কেন পরে থাকেন? তখনই আসলে ধরা পড়ে যায় ষষ্ঠ প্রিন্স, সে তার কোমরে হাত দেয়, কিন্তু এই মুহূর্তে তার কোমরে সেই জেট পেন্ডেন্টটা ছিল না, কিন্তু সে ধরা তো পড়ে গিয়েছে। যুবরাজ তখন বলে, দেখেছেন আপনি সবসময় পেন্ডেন্টটা পরে থাকেন, আজকে পরে আসেননি ঠিকই, কিন্তু আপনারা যে একে অপরকে কথা দিয়েছেন এটা তো সত্যি, এটা অস্বীকার করার জায়গা নেই, তাই আপনি জনিংকে কাজে লাগাবেন না। ষষ্ঠ প্রিন্স তখন অনেক বেশি রাগারাগি করে ওর সঙ্গে, আর তখনই যুবরাজ কাশতে শুরু করে এবং ওখানে গড়াগড়ি খেতেও শুরু করে। তখন তিয়ান এখানে আসে, সাথে করে একটা রুমালও নিয়ে এসেছিল যাতে রং লাগানো ছিল। এরপর তিয়ান বলে, আপনি আমাদের যুবরাজকে রাগিয়ে দিয়েছেন, দেখুন তার এখন রক্ত বমি হচ্ছে, এর কৈফিয়ত আপনি কিভাবে দিবেন? ষষ্ঠ প্রিন্স তখন একটু ভয় পেয়ে যায়, কারণ যুবরাজকে রাজা অনেক বেশি ভালোবাসে, যুবরাজের এই অবস্থা হয়েছে, রাজা তো তাকে ছেড়ে কথা বলবে না। তিয়ান তখন জোরে জোরে রাজ্যের সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে, এক্ষুনি এদিকে এসো, তোমরা সবাই যুবরাজকে বাঁচাও। এদিকে পরদিন জনিংকে এসে তার একজন দাসী জানায় যে গতকাল সারা রাত ধরে রাজা ষষ্ঠ প্রিন্সকে দাঁড় করিয়ে রেখেছিল। ঠিক তখনই জনিং এর কাছে একটা সিরকুট পাঠায় কেউ একজন। সিরকুটে লেখা ছিল, আজকে দিয়ানশি থিয়েটারে তুমি চলে আসবে। আর সেখানে ও কথা মতো চলেও গিয়েছিল। যাওয়ার পরে দেখা যায় ওখানে আজকে একটা পুতুল নাচের আয়োজন করা হয়েছে, যেখানে একজন প্রিন্স একজন নর্তকীকে ভালোবাসতো, তবে তাকে বিয়ে করতে পারবে না বিধায় সে একজন নোবেল লেডিকে প্রথমে বিয়ে করে, তারপরে সে নোবেল লেডিকে মেরেও ফেলে, কারণ রাজ পরিবারের একটা রুলস আছে, রাজপুত্র যদি কোনো আবল তাবল মেয়েকে ভালোবেসে ফেলে তাহলে তার আগে প্রথমে একজন নোবেল লেডিকে বিয়ে করতে হবে, তার মৃত্যুর পরে সে চাইলে যে কাউকে বিয়ে করতে পারে। এটা দেখা মাত্র
জনিং এর মনে পড়ে যায় ষষ্ঠ প্রিন্সের কথা, কারণ ও সেদিন যে নর্তকীর গায়ের গন্ধ পেয়েছিল এবং প্রিন্সের গায়ের গন্ধ সিমিলার ছিল এবং তার চক্ষু খুলে গিয়েছে। তাই সে ষষ্ঠ প্রিন্সের কাছে আসে আর বলে, আমি খুব ভালো করেই জানি কেন আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। আপনি চাইছেন যাতে আমি আপনার উপর ইমপ্রেসড হয়ে আপনাকে বিয়ে করি, আর তারপরে আপনি আমাকে মেরে ফেলবেন, যে কোনো উপায়েই হোক। মেরে ফেলার পরে আপনি আপনার ভালোবাসার মানুষ বিয়ানকে বিয়ে করবেন, কারণ বিয়ানকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু বিয়ান একজন নর্তকী, তাই আপনি তাকে কোনোভাবেই প্রথমে বিয়ে করতে পারছেন না, তাই আমার মৃত্যুর পরে তাকে বিয়ে করবেন। ষষ্ঠ প্রিন্স তখন বলে, আপনি এসব কি সব বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তাছাড়া আমি আপনাকে ভালোবাসি। জনিং তখন বলে, আমার কাছে প্রমাণ আছে, কারণ বিয়ানের গায়ের গন্ধ আর আপনার গায়ের গন্ধ সিমিলার। আপনারা দুজনে সেম পারফিউম ইউজ করেন সেটাও আমি জানি, তাই ফার্দার আমার সামনে আসার চেষ্টা করবেন না বলে এখান থেকে চলে আসে। তখন ওর দাসীরা বলে, ভাগ্যিস আপনি জানতে পেরেছেন যে ওর কি মোটিভ ছিল, নাহলে ওকে বিয়ে করলে তো ফেসে যেতেন। আসলে এখানে কাকে বিয়ে করবে, ও কার মনে কি আছে ও তো কিছুই জানে না। ক্রাউন প্রিন্স এই ঘটনা জানতে পেরেছে। ক্রাউন প্রিন্স তখন ওর কাছে থাকা একটা কলম দিয়ে প্রথমে ষষ্ঠ প্রিন্সে ক্রস দিয়ে বলে, আস্তে আস্তে এই বরের সংখ্যাগুলো কমতে থাকবে। আর এখন 4 জন প্রিন্স বাকি রইল। আসলে বাকি 4 জনেরও মুখোশ মনে হয় ক্রাউন প্রিন্স নিজেই উন্মোচন করে দিবে। এরপরে দেখা যায় যে সেদিন আবার কোর্ট ডেকেছিল রাজা। রাজার কাছে কিন্তু সেই ক্রিমিনাল রেকর্ডসটা পৌঁছে গিয়েছে। রাজা তখন বলে, প্রিন্স কাং এত বড় একটা সর্বনাশের কাজ কিভাবে করতে পারলো? সেই দেশের সমস্ত দুর্নীতিগুলোর মূলে আছে। তাছাড়া যে যে অফিসার এইসব দুর্নীতিগুলো করেছে তাদের সবাইকেই যেন ধরে শাস্তি দেওয়া হয়। তো প্রিন্স কাংকে এখন কারাগারে রাখা হয়েছিল। প্রিন্স কাং এর সঙ্গে দেখা করতে আসে যুবরাজ। যুবরাজ এসে বলে, আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনার মা এবং আপনার স্ত্রীকে আমি সসম্মানে বাঁচিয়ে রাখবো। প্রিন্স কাং তখন একটু হেসে বলে যে, তুমি আসলে কি জানতে চাও আমার কাছে? তুমি জানতে চাও যে তোমার 9 বছর বয়সে কে তোমার চেরি ফলে বিষ মিশিয়ে দিয়েছিল? তুমি এতকাল আসলে ভুল ভেবে এসেছো। তুমি এর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলে। আসলে আমি কখনোই তোমার চেরি ফলে বিষ মিশাইনি। কেন আমি তোমাকে মারতে চাইবো? তুমি তো একটা বাচ্চা ছেলে ছিলে। আমি কখনোই তোমাকে মারতে চাইনি। নিজের চোখগুলো একটু খুলে চারিদিকে দেখার চেষ্টা করো। এটাও তো মাঝে মাঝে ভাবতে পারো যে তোমার সব থেকে কাছের মানুষই তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে। এরপরে ক্রাউন প্রিন্স ওখান থেকে বাহিরে বের হয়ে এলে তিয়ান বলে, আপনি কি কিছু জানতে পেরেছেন? কাং কি স্বীকার করেছে? ও তখন বলে, না, কাং স্বীকার করেনি, কিন্তু কাং ওর মনে একটা বিষ ঢুকিয়ে দিয়েছে। কাং বলতে চাইছে তার বাবাই তাকে বিষ দিয়েছিল ওদিন, কিন্তু যুবরাজ কোনোভাবেই এটা মানতে পারে না যে বাবা তাকে ছোটবেলা থেকে এত ভালোবেসে এসেছে, বাবা কিভাবে তাকে বিষ দিতে পারে। ও একটুও কিছু ভাবতে পারছে না। হুট করেই ওর শরীরের যে পয়জনটা ছিল সেটা আবারও নাড়া দিয়ে ওঠে এবং ও অসুস্থ হয়ে পড়ে। সেজন্য ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে আসা হয়, তবে ডাক্তার এই মুহূর্তে ওর পেইন কোনোভাবেই কমাতে পারছিল না। আর এটা হলো ইম্পেরিয়াল ডক্টর। এই ডক্টরের সঙ্গে আবার দেখা করতে এসেছিল জনিং। জনিং যখন থেকে এই ক্যাপিটালে এসেছে তখন থেকে ও চিন্তা করছে এমন কোনো ডক্টরের সান্নিধ্যে আসতে যাকে সময় মতো কাজে লাগানো যায়। আর সেজন্যই মূলত এখানে ডক্টর শি এর সঙ্গে দেখা করতে এসেছে জনিং। কিন্তু এখানে আসার পরে জনিং জানতে পারে যে ডক্টর শি আজকে বিজি আছে তার একটা স্পেশাল পেশেন্ট নিয়ে। তবে সেই পেশেন্ট নাকি মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তার জীবন বিপন্ন। সেজন্য একটা লোক এসে ওকে জানায়, আপনি আজকে ফিরে যান, কারণ আজকে ডক্টর শি একজন বিশেষ লোককে দেখাশোনা করছে। ও যখন ফিরে যাচ্ছিল তখন কিছু সাউন্ড শুনতে পায়, সাথে সাথে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। একজন লোক জীবন মরণ সন্ধিক্ষণে আছে এটা ভেবে ও ওই লোকের জন্য, ও তো আর জানে না যে ভিতরে যুবরাজ আছে, ও জানেই না ভিতরে কে আছে। তার জন্য সেই যে অমর শিকড়টা রেখে যায়, যে শিকড়টা অনেক বেশি দামি এবং সেটা যে কোনো মানুষের জীবন বাঁচাতে অনেক কাজে দেয়। ডক্টর শি তখন যুবরাজকে বলে, আজকে জনিং এটা রেখে গিয়েছে। সে কিন্তু জানেই না যে আপনার চিকিৎসা করা হচ্ছিল। এতে তো অনেক বেশি খুশি হয় যুবরাজ। যুবরাজ তখন জনিং এর ম্যানশনের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তিয়ান বলে, আপনি অসুস্থ, বাড়িতে চলুন। ও তখন বলে, না না, এখানে আমাকে একটু দাঁড়িয়ে অবজার্ভ করতে দাও। আসলে ও জনিংকে এক নজর দেখতে এসেছিল, কিন্তু জনিং তখন ওর ম্যানশন থেকে বেরই হয় না। পরদিন দেখা যায় যে প্রিন্স কাং এর পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে, এমনকি যে সৎমা ছিল জনিং এর তাকেও মেরে ফেলা হয়েছে। এর বেশ কয়েকদিন পরে আমরা দেখতে পাই রাজ্যে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমস্ত রাজপুত্ররা এখানে এসে উপস্থিত হয়েছে। জনিং কে তখন রাজা ডেকে পাঠায়। জনিং আজও পর্যন্ত কোনো হাজবেন্ড পছন্দ করতে পেরেছে কিনা সেটা শোনার জন্যই। তো জনিং রাজাকে এসে প্রথমে একটা কবিতা আবৃত্তি করে শোনায় এবং তারপরে প্রিন্স নিং বলে, আমি জনিং এর সঙ্গে একটু কথা বলতে চাই। জনিং এর সামনে এসে বলে, রাজকুমারী, আপনার সঙ্গে এই প্রথম আমার দেখা হলো। সেদিন আপনার সঙ্গে দেখা হয়নি কারণ আমি একটু দেরিতে এসেছিলাম। তো আমি আপনার জন্য একটা কবিতা শোনাতে চাই। আমি কবিতাটা নিজে আপনার জন্য লিখেছি।
প্রিন্স নিং বলে সীমান্ত থেকে যখন বুনো রাজহাঁসেরা দক্ষিণে উড়ে যায় তখন লোহার বর্মের উপর সে জুই জ্বলজ্বল করে। আমি সানন্দে এটার জন্য একটি সোনার কক্ষ তৈরি করে দিতাম এবং প্রতিটি সীমান্ত দ্বারকে এর জন্য ঘর বানিয়ে দিতাম। জনিং এটা শুনে বলে, যুবরাজ নিং, আপনি একজন নারীকে পশ্চিমা অঞ্চলে জুই ফুলের সাথে তুলনা করেছেন, এমনকি তাকে সোনার কক্ষে স্থান দিয়ে আপনি নিজের জন্মভূমির জন্য সেই জুই ফুলের যে আকুলতা তা শান্ত করেছেন। সব নারীদের চোখে এটাই হলো ভালোবাসার বা আনুগত্যের সর্বোচ্চ রূপ। প্রিন্স নিং তখন বলে, আপনার রুচি যেমন মার্জিত, আপনার মাধুর্য তেমনই অসাধারণ। এরপরে প্রিন্স নিং এখান থেকে চলে যায় আর এরপরে আসে যুবরাজ লি। লি এসে একটা কবিতা আবৃত্তি করতে চায়। লি বলে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমিও আজকে মন থেকে আপনার জন্য একটা কবিতা আবৃত্তি করতে চাই। এরপরে যুবরাজ লি বলতে শুরু করে, তুষার শুভ্র ধারালো তলোয়ারের বিপরীতে ডালিমের লাল শিখা জ্বলছে, আর সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা হাড়ের গভীরে খোদাই হয়ে গিয়েছে। ওর কবিতা শুনে জনিং বলে, যুবরাজ লি, আপনি যুদ্ধের মাধ্যমে গৌরব অর্জন করতে চান। এরপরে যুবরাজ লি এটাও বলে, আমি যদি আপনার মন জয় করতে পারি তবে সমস্ত রেশমি পোশাক ও অলংকার ত্যাগ করতে রাজি আছি। যদি আপনি আমার পাশে থাকেন তাহলে সারা জীবন আমি কথা দিচ্ছি আর কখনো দ্বিতীয় কোনো নারীর দিকে তাকাবো না বা কাউকে জীবন সঙ্গী করব না, আপনি একমাত্র। এরপরে একজন লোক ওখান থেকে বলে ওঠে, যে ছিল প্রিন্স লি এর মামা। সে বলে, আর কেউ? এরপরে যুবরাজ হুয়া হাত তোলে আর বলে, আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। জনিংকে বিয়ের প্রপোজাল আমিও দিতে চাই। এটা বলে ও উঠে দাঁড়িয়ে সামনে যায়, অথচ কেউ এটা ভাবেইনি যে ক্রাউন প্রিন্সও বিয়ে করতে চায়। রাজা তখন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বলছো? ক্রাউন প্রিন্স তখন বলে, হ্যাঁ, জনিং এর মতো সুন্দরী একটা মেয়েকে দেখে আমিও বিয়ে করার লোভ সংবরণ করতে পারলাম না, তো আমিও তার উদ্দেশ্যে কিছু বলতে চাই। জ্ঞান চর্চা ও যুদ্ধবিদ্যা, কাব্য রচনা আর মৃগয়া সবকিছুতেই আমি তেমন অসাধারণ কেউ নই। নিজেকে বড্ড সাধারণ ও অপূর্ণ মনে হচ্ছে আপনার সামনে। সবাই কেবল প্রস্ফুটিত ফুলের গৌরবেরই প্রশংসা করে, অথচ আপনার প্রাসাদের সিঁড়িগুলো আপনারই আলোয় দীপ্তমান হয়ে ওঠে। আমার মন কেবল এক শিশির স্নাত ফুল হতে চায়, যে কেবল সেদিকেই উড়ে যাবে যেদিকে আপনার মন সাড়া দেয়। ক্রাউন প্রিন্সের এই কবিতা শুনে লি এর মামা বলে ওঠে, যুবরাজকে নিজেকে কোনো ফুলের সঙ্গে তুলনা করতে চাইলো? তখন ক্রাউন প্রিন্স বলে, হ্যাঁ, আমি নিজেকে ফুলের সঙ্গে তুলনা করেছি। আমি চাইবো রাজকুমারী যখন যেই ফুল পছন্দ করবে, কাছে পেতে মন চাইবে, আমি তখন তার জন্য সেই ফুল হয়ে উঠব। এরপরে তার বাকি ভাইরা বলে, যেহেতু যুবরাজ আমাদের মাঝখানে এসেছে তাহলে তো আমাদের জনিংকে পাওয়ার কোনো চান্সই নেই। যুবরাজ তখন বলে, সেটা কেন হবে? আমি বাকি সবার মতো লড়াই করে তবেই জনিংকে জয় করব। জনিং তখন মহারাজের উদ্দেশ্যে বলতে থাকে, মহারাজ, আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসবো এবং যার সঙ্গে আমি বৃদ্ধ হব, আর আমি তাকে নিজে পছন্দ করে নিব। এরপরে এখানেই তো সিন কাট হয়। আমরা প্রিন্স শিন অর্থাৎ পঞ্চম প্রিন্সকে দেখি। পঞ্চম প্রিন্স তার নবম প্রিন্সকে বলছিল, ভাই তুমি চিন্তা করো না, ক্রাউন প্রিন্স কখনো চান্সই পাবে না, জনিং ওকে বিয়েই করবে না। জনিং তো বলেছে সে এমন কাউকে বিয়ে করবে যাকে সে ভালোবাসবে এবং যার সঙ্গে সে বুড়ো হবে, কিন্তু যুবরাজ তো বেশি দিন বাঁচবেই না, তাই ওর সঙ্গে বুড়ো হওয়ার প্রশ্নই আসে না। এদিকে নবম প্রিন্স একটু চিন্তা তো করছেই। ওদিকে আমরা জনিংকে দেখতে পাই, জনিং এর কাছে এসেছিল সেকেন্ড প্রিন্স। সেকেন্ড প্রিন্স বলে, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। এটা আমার মা পাঠিয়েছে, এটা আমার মায়ের রেখে যাওয়া জিনিস। এর ভিতরে অনেকগুলো পারফিউম আছে। এছাড়া জনিং এর যেসব দাসীরা ছিল তাদের জন্য সেকেন্ড প্রিন্স কিছু গিফট নিয়ে এসেছিল। দূর থেকে এই দৃশ্যগুলো আবার ক্রাউন প্রিন্স দেখছিল। ক্রাউন প্রিন্সের কাছে তখন আসে জনিং। জনিংকেও বসতে বলে। জনিং তখন বলে, আপনি এখানে বসে কেন আছেন? ক্রাউন প্রিন্স তখন বলে, আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট বিদ্যা বা যুদ্ধবিদ্যা কোনো কিছুই ভালো পারি না, তাই দূর থেকে সেগুলো উপভোগ করি। আপনি যদি চান আপনার জন্য আমি কিছু খাবার প্রস্তুত করেছি। ও আসলে একটা কাঁকড়া রেঁধেছে জনিং এর জন্য। জনিং এর দিকে একটা হাত গরম করার তুলো এগিয়ে দিয়ে বলে, আপনি এতে কিন্তু হাত রেখে নিজের হাতটা গরম করতে পারেন, কারণ এখন যে ঠান্ডা পড়েছে আপনার হাত ঠান্ডা হয়ে যাবে। জনিং তখন পাউচটা একটু ঠেলে ক্রাউন প্রিন্সের দিকে দিয়ে বলে, ঠান্ডা তো আপনারও লাগবে, আপনি নিজেও এতে হাত রাখুন। এতে তো ক্রাউন প্রিন্স অনেকটা হ্যাপি হয়ে যায় আর ওরা দুজনেই ওই পাউচটাতে হাত রাখে। আসলে ভালোবাসা অভিনয় করে হয় না, এটা ইভেন্চুয়ালি আসলে হয়ে যায়। তো এখানে সিন কাট হয় আর আমরা সুলিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছেলে সেজে এসেছিল এবং সেও একজন মার্কিউসের মেয়ে।
আবার সেই মার্কিউসের মেয়ে যে মার্কিউস আবার জাওনিং এর বাবার বন্ধু ছিল। তো এসেছে মূলত জনিং এর সঙ্গে বন্ধুত্ব করতে। একসঙ্গে দুজন এখানে থাকবে যাতে দুজন দুজনের বিপদে এগিয়ে আসতে পারে। জনিং প্রথমে ওকে বিশ্বাস করে না বিধায় ওকে একটা পয়জনিয়াস চা খাইয়ে দেয়। ও সত্যি কথা বলার পরে ওকে আবার অ্যান্টিডোটও দিয়ে দেয়। তো এই মেয়েটির সঙ্গে এখন ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ জনিং বুঝতেই পেরেছিল এ কোনো ছেলে নয়, বরং ছেলেরূপী একটা মেয়ে যে ছেলে সেজে এসেছে। তো জনিং ওর সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। আর এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়।